সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ফিনান্স প্রথম পত্রের যে অর্থায়নের কার্যাবলী, সেই অর্থায়নের কার্যাবলী এটাকে নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, অর্থায়নের কার্যাবলী একটা ব্যবসা প্রতিষ্ঠানে সফলভাবে পরিচালনা করার জন্য বা এটাকে আর বেশি প্রফিট করার জন্য তিনটি কার্যক্রম সম্পাদন করতে হয়। একটি হচ্ছে উৎপাদন কার্যক্রম, অর্থসংস্থান কার্যক্রম এবং বাজারজাতকরণ কার্যক্রম। তো আর্থিক ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠানের এই যে আর্থিক পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন এই সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। আর আর্থিক ব্যবস্থাপক, একজন আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনাকে তার দক্ষতার সাথে পরিচালনা করে থাকেন। তো আর্থিক ব্যবস্থাপনাকে প্রাচীন আমলে বা শুরুর দিকে, অর্থায়নের শুরুর দিকে, এই অর্থায়নের কার্যাবলী বলতে শুধু রেইজিং ফান্ড বা তহবিল সংগ্রহ করাকে বোঝানো হতো। কিন্তু কালের বিবর্তনে এটা আরও পরিবর্তন হয়ে নতুন একটা রূপ ধারণ করেছে, যেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের এই যে বর্তমান সময়ে অর্থায়নের কার্যাবলীর কয়েকটা উপাদান রয়েছে। যে একটা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠান, বড় ফার্ম কতটুকু বৃহত্তম বা কতটুকু বড় হওয়া উচিত এবং কত দ্রুত এটা বৃদ্ধি পাওয়া উচিত, এটাকে চিন্তা ভাবনা করতে হয়। এরপর একটা ব্যবসা প্রতিষ্ঠান এর যে সম্পদের প্রকৃতি বা সম্পদের প্রকৃতিটা কীরকম হওয়া উচিত, এটার দায়ের মিশ্রণটা বা কীরকম হওয়া উচিত, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, উপাদানগুলো নিয়ে অর্থায়নের কার্যাবলীকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। আসো আমরা এটা একটু বোর্ডে দেখি। অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের কার্যাবলী এটাকে প্রথমত তহবিল বন্টন, তহবিল সংগ্রহ, লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত, লভ্যাংশ বন্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত। তো শুরুর দিকে আমি তোমাদেরকে একটা সংজ্ঞা বলেছিলাম, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার, অর্থাৎ সেটাকে পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ করা এবং লাস্টে বিনিয়োগ সিদ্ধান্ত নেয়, লভ্যাংশ সিদ্ধান্ত নেয়। এটাই হচ্ছে অর্থায়নের সংজ্ঞার দিকে আমি শুরুর দিকে তোমাদেরকে বলেছিলাম। তো শিক্ষার্থীরা দেখো, সেই তহবিল আমি প্রথমে বন্টন লিখেছি, তারপর তহবিল সংগ্রহ, লভ্যাংশ বন্টন। তোমরা দেখো এখানে এই তহবিল বন্টনকে আবার দুটা ভাগে ভাগ করা যায়। একটা দীর্ঘমেয়াদী বা সম্পত্তিতে বিনিয়োগ অথবা মূলধন বাজেটিং, এখানে মূলধন বাজেটিং আমি লিখেছি। এরপর স্বল্পমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগ বা চলতি সম্পদ ব্যবস্থাপনা, যেটাকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলা যায়। তো এই হচ্ছে অর্থায়নের কার্যাবলী। একটা ব্যবসা প্রতিষ্ঠান অর্থায়নের কার্যাবলী হচ্ছে এগুলো। এখন তহবিল বন্টন, তহবিল বন্টন বলতে আমরা কি বুঝি? এটা দীর্ঘমেয়াদী সম্পত্তিতে মূলধন বাজেটিং। আচ্ছা, এটা ব্যবসা প্রতিষ্ঠান তার যে অর্থায়ন, যে এটাকে বন্টন করা হয়, দুইটা ভাগে ভাগ করা হয়। কোনোটা দীর্ঘমেয়াদী বিনিয়োগে, কোনোটা স্বল্পমেয়াদী বিনিয়োগে। এখন এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে কি বোঝায়? দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে বোঝায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী যে সম্পত্তি সমূহ রয়েছে সেগুলোতে বিনিয়োগ করা। তো এই দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগ করতে গেলে যেন তেনভাবে করলেই হবে না, এটাকে একটু প্ল্যান পরিকল্পনা করেই করতে হবে, যাতে করে কারণ দীর্ঘমেয়াদে কি হয় না হয় অনিশ্চিত, আমরা জানি না। এই জন্য আগে থাকতে এটাকে প্ল্যান করতে হবে, প্ল্যান করে তারপর বিনিয়োগ করতে হবে। তো এই দীর্ঘমেয়াদী বিনিয়োগে বা দীর্ঘমেয়াদী সম্পত্তিতে যদি বিনিয়োগ করতে যায়, তাহলে তাকে এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে করতে হবে, যেটাকে ফিনান্সের ভাষায় বলা হয় ক্যাপিটাল বাজেটিং বা মূলধন আয় ব্যয় প্রাক্কলন। যে ওখানে বিনিয়োগ করতে গেলে এই যে মূলধন বাজেটিং, কত টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দরকার হবে, এই ইনভেস্টমেন্ট করে কত টাকা আয় হবে, রিটার্ন হবে, হ্যাঁ, এগুলো আগে চিন্তা ভাবনা করতে হয় একজন আর্থিক ব্যবস্থাপককে। তো তাকে চলতি খরচগুলো, স্থায়ী খরচগুলো, এগুলোকে বিবেচনা করতে হয় এই মূলধন বাজেটিংয়ে। এরপর মূলধন বাজেটিংয়ে যে টেকনিক রয়েছে, এআরআর, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, পিবিপি, পে ব্যাক পিরিয়ড, এরপর এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে একজন আর্থিক ব্যবস্থাপককে সিদ্ধান্ত নিতে হয় দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগ করতে গেলে। তো আর্থিক ব্যবস্থাপক ইচ্ছে করলেই তিনি বিনিয়োগ করে দিতে পারেন না। এই জন্য তাকে
এই যে শুরুর দিকে বিনিয়োগের পরিমাণ কত হবে এবং এই বিনিয়োগের পরিমাণ এটার উপর ডিপেন্ড করে, আবার সেখান থেকে এক্সপেক্টেড রিটার্নটা কীরকম আসবে সেটার উপরে ডিপেন্ড করে। তো এই জন্য একজন আর্থিক ব্যবস্থাকে অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে তাকে এই দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগ করতে যেতে হবে। যে একটা প্রতিষ্ঠানে মানে মনে করো যে এবিসি লিমিটেডের একটা যন্ত্রপাতি ক্রয় করা দরকার। এবিসি লিমিটেডের এই যন্ত্রপাতিটা সে এখন দুটা সেগমেন্ট থেকে সে এটাকে করতে পারে, যে সে মানে 50,000 টাকা বিনিয়োগ করতে পারে এবং আগামী 5 বছর সেটা থেকে তার 15,000 টাকা করে ক্যাশ ইনফ্লো হবে, এটাও সে পেতে পারে। আবার সে আর একটা প্রকল্প আছে যেখানে সে 20,000 টাকা বিনিয়োগ করে প্রতি বছরে সে সেখান থেকে 20 লক্ষ, এখানে সে 70,000 টাকা বিনিয়োগ করে প্রতি মানে বছর সে 20,000 টাকার এক্সপেক্ট করে। তো এই যে তার দেখো প্রথম ইনভেস্টমেন্টটা হচ্ছে 50,000, দ্বিতীয় বিনিয়োগটা হচ্ছে 70,000, আর সেখান থেকে রিটার্নটা হচ্ছে প্রতি বছরের প্রথমটা হচ্ছে 15,000 টাকা করে, দ্বিতীয়টা হচ্ছে 20,000 টাকা করে। তো এই যে তার এই সিদ্ধান্তের উপর তাকে মানে এই যে বিনিয়োগ কত টাকা বিনিয়োগের পরিমাণ এবং এক্সপেক্ট রিটার্ন কত, এটার উপরে তাকে ডিপেন্ড করতে হয়। আবার আরও একটা সিদ্ধান্ত রয়েছে ঝুঁকি এবং আয়, এটাকেও সমন্বয় করতে হয়। আয়কে ঝুঁকির ভিত্তিতে এটাকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। বিনিয়োগের থেকে যদি সে রিটার্নটা মানে না আসে, অনিশ্চিত হয়ে যায়, মানে সেটাই হচ্ছে তোমার প্রকৃত ফলাফল ও প্রত্যাশিত ফলাফল পার্থক্য। আর এই যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে তাকে ঝুঁকিকে মাথায় রেখে তা করতে হবে। আবার আরও একটা রয়েছে, এই যে এখানে আমি মানে বলেছি যে এখানে একটা স্ট্যান্ডার্ড মান বা মানে স্ট্যান্ডার্ড মানের উপর নির্ভর করতে হবে। স্ট্যান্ডার্ড মান কি? প্রতিষ্ঠানের মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের উপরেও একজন আর্থিক ব্যবস্থাপনা কাজ করে, কারণ এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটাকে মূলধন ব্যয় বলে, এই মূলধন ব্যয় ও মূলধন বাজেটিংয়ের একটা অংশ, এটাকেও চিন্তা ভাবনা করতে হবে। আবার একজন আর্থিক ব্যবস্থাপক সে কী করে, সে মনে করে যে বিনিয়োগ করে আগামী 5 বছরে সে মনে করে যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো, আগামী 5 বছরে সে সেখান থেকে যথাক্রমে 20, 30, 40, 50 এবং 60,000 এরকম করে প্রত্যাশা করে। তো এটাকে সে কী করে, আগে থেকেই এই যে প্রেজেন্ট যে সে 1 লাখ টাকা ইনভেস্ট করলো এবং যে ক্যাশ ইনফ্লো হলো আগামী 5 বছরে, এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে সে দেখে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের সাথে এই যে তার ইনফ্লোটা হলো এটা মানে বড় না ছোট। যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টের চাইতে বড় হয় তাহলে সেই ইনভেস্টমেন্ট মানে ডিসিশনটা সে নেয়, আর যদি সেটা ইনভেস্টমেন্ট মানে যদি সেই রিটার্নটা মানে নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টের চাইতে কম হয় তাহলে সেটাকে রিজেক্ট করে দেয়। এভাবে একজন আর্থিক ব্যবস্থাপক এই দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগে যায়। আবার দ্বিতীয়টা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগ, যেটাকে চলতি সম্পদ ব্যবস্থাপনা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে এই যে চলতি সম্পদ বলতে কী বোঝায়? হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, সমাপনী, মজুত পণ্য, হ্যাঁ, এগুলো হচ্ছে একত্রে, এগুলোকে বলা হয় স্বল্পমেয়াদী বিনিয়োগ বা চলতি সম্পদ। এখন এই চলতি সম্পত্তিতে যদি বিনিয়োগের পরিমাণটা কমে যায় একজন আর্থিক ব্যবস্থাপনা তখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানটা একটা ঝুঁকির মুখে পড়ে যায়, যে প্রতিষ্ঠানের দৈনন্দিন যে কার্যক্রম হয় সেই কার্যক্রমগুলো সেখানে যে খরচের প্রয়োজন হয় সেই খরচগুলো মেট আপ করা সম্ভব হয় না, কারণ সেখানে টাকার স্ক্যারসিটি বা টাকার শর্ট যদি থাকে, তারল্যের পরিমাণ যদি কম থাকে, চলতি সম্পত্তির যদি বিনিয়োগের পরিমাণ কম থাকে, তাহলে সে প্রতিষ্ঠানটা একটা আর্থিক ঝুঁকির মুখে পড়ে এবং দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আবার অন্যদিকে চলতি সম্পত্তিতে যদি বেশি পরিমাণ বিনিয়োগ হয়ে যায় তাহলে তার লং টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ এই স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণটা কমে যায়, সেক্ষেত্রে মুনাফার পরিমাণটা তার কমে যায়। এই জন্য এই চলতি সম্পদ ব্যবস্থাপনায় মুনাফালব্যতা এবং এই যে তারল্য, এটার ভিতরে এটা সমন্বয় সাধন করা দরকার, কারণ এখানে দুইটা একটা আরেকটার বিপরীত। তো এই জন্য একজন আর্থিক ব্যবস্থাপনা এটা নিয়েও কাজ করে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের কার্যকরী মূলধন, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল চলতি সম্পদ ব্যবস্থাপনা, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য।
ওকে, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা, এই যে তহবিল সংগ্রহ বলতে কি বোঝায়? বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানির তহবিল সংগ্রহ। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের 4টি ওয়ে রয়েছে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, আর হচ্ছে সংরক্ষিত আয়। আমি এটা মুছে দিচ্ছি শিক্ষার্থীরা। এই যে এটা যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত হয়। এই যে আমি এখানে যে মানে 4টা উপাদান লিখেছি, এই যৌথ মূলধনী কোম্পানি মূলত এই 4টি উপাদান থেকে অর্থ সংগ্রহ করে থাকে। ওকে, দীর্ঘমেয়াদী মানে বিনিয়োগের ক্ষেত্রে সে এই 4টা সোর্স থেকে অর্থ সংগ্রহ করে থাকে। এখন এই তহবিল সংগ্রহ ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনাকে, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং একজন আর্থিক ব্যবস্থাপক এর ব্যাপারে আরও দক্ষতা দেখান যে এই প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ কোন কোন উৎস থেকে। এখন কি এই সাধারণ শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যেতে পারে, অগ্রাধিকার শেয়ারের মাধ্যমেও সংগ্রহ করা যেতে পারে, 4টা থেকে সংগ্রহ করা যেতে পারে, অথবা এখান থেকে যে কোনো 2টা থেকে সংগ্রহ করা যেতে পারে, অথবা 3টা থেকে সংগ্রহ করা যেতে পারে। এখন সেটা ডিপেন্ড করে অর্থ ব্যবস্থাপকের উপর, আর্থিক ব্যবস্থাপকের উপর, যে তিনি মানে কিভাবে করবেন। তার এমনভাবে করতে হবে যেখানে মূলধন ব্যয়টা সর্বনিম্ন হবে, কস্ট অফ ক্যাপিটাল, ওভারহেড কস্ট অফ ক্যাপিটাল, এটা যাতে সর্বনিম্ন হয়, এবং শেয়ারের যে মার্কেট ভ্যালুটা, এই মার্কেট ভ্যালুটা যাতে বেশি হয়। এদিকে তাকে অবশ্যই চিন্তা ভাবনা করে এই বিনিয়োগে মানে তাকে অর্থ সংগ্রহ করতে হবে। এখন সাপোজ মনে করি যে সে এখানে সাধারণ শেয়ার সে নিতে পারে কত, 30%, এরপর ঋণ নিতে পারে 30%, আবার দেখা যায় সংরক্ষিত আয় এখানে তাহলে হবে 20%, এখানে এটা হবে কত, এটাও 20%, এভাবে নেওয়া যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে সে না সেটা নিবে না, এই যে সংরক্ষিত আয় এটা তো প্রতিষ্ঠানে থাকে, সে ঋণপত্র এবং শেয়ারের মাধ্যমে, সাধারণ শেয়ারের মাধ্যমে নিবে। অর্থাৎ এটা দেখা যায় এই সাধারণ শেয়ার 70% হতে পারে, এটা 30% হতে পারে, আবার এটা 70% হতে পারে, এটা 30% হতে পারে, আবার এরকম হতে পারে যে এটা 50%, এটা 55%, এটা 45%, এভাবে নিতে পারে। আচ্ছা, এন্টারলি ডিপেন্ড অন ফাইন্যান্সিয়াল ম্যানেজার উপরে সেটা ডিপেন্ড করে যে সে কতটুকু মানে কোন সোর্স থেকে নেবে। তাকে এমনভাবে নিতে হবে যাতে মূলধন ব্যয়টা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার তাকে দাঁড় করতে হবে, কাম্য মূলধন তাকে কাঠামো তাকে নিতে হবে। কাম্য মূলধন মানে কাঠামো মানে কি, যে মূলধন কাঠামো বা যে মূলধন মিশ্রণে মূলধন ব্যয় সর্বনিম্ন হয় এবং শেয়ারের বাজার মূল্য সর্বাধিক হয়, সেটাকে বলা হয়। এখন তিনি যদি এই সাধারণ শেয়ারের পরিমাণটা সাধারণ শেয়ারের বেশি নেন, তাহলে সেক্ষেত্রে এই সাধারণ শেয়ার হোল্ডারদের ব্যয় আয় কমে যাবে, কারণ এখানে এটার খরচ বেশি, এটা একটু ব্যয়বহুল সোর্স। ওকে, সাধারণ শেয়ারের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে যদি তিনি অর্থায়ন করে থাকেন, তাহলে অবশ্যই তাকে শেয়ার হোল্ডারদের আয়টা কমে যাবে। আর শেয়ার হোল্ডারদের আয় কমে গেলে এটা ডাইরেক্টলি যে শেয়ারের বাজার মূল্যের উপর একটা ইম্প্যাক্ট করবে, অর্থাৎ শেয়ারের বাজার মূল্যটা কমে যাবে। আবার দেখা যাচ্ছে যে যদি ঋণপত্রের মাধ্যমে তিনি অর্থায়ন করেন, ঋণপত্রের পরিমাণ যদি বেশি হয় এখানে, তাহলে সেটা কি হবে, সেটা তার একটু ব্যয় কম এখানে, কিন্তু শেয়ার হোল্ডারদের ব্যয় মানে আয়টা বৃদ্ধি পাবে। পরোক্ষভাবে সেটা কি হবে, শেয়ারের বাজার মূল্যটা বৃদ্ধি পাবে। কিন্তু এখানে একটা মানে ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, সেটা হচ্ছে কি, যদি ঋণপত্রের যে সুদ এটাকে দিতে হয়, এটা যদি দিতে না পারে, তাহলে এই প্রতিষ্ঠানটি সে দেউলিয়া ঘোষিত হয়ে যেতে পারে। তাহলে এটাও তাকে চিন্তা ভাবনা করতে হবে যে কোন সোর্স থেকে তিনি অর্থ সংগ্রহ করে থাকবেন একজন আর্থিক ব্যবস্থাপক। ওকে, তাহলে এই গেল তহবিল সংগ্রহ, যেটাকে বলা হয় রেইজিং ফান্ড। এরপর আসো লভ্যাংশ সিদ্ধান্ত। আচ্ছা, এই লভ্যাংশ সিদ্ধান্তে আমরা যদি যাই, তাহলে আমি লভ্যাংশটা কিভাবে আসে,
দেখো আমি এটা করি, একটা ব্যবসা প্রতিষ্ঠান তার যে সেল হয়, এই সেল থেকে টোটাল অল কাইন্ডস অফ এক্সপেন্সেস রিডিউস করার পর যেটা থাকে সেটাকে বলা হয় ইবিআইটি। ইবিআইটি 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 থেকে যদি ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, মানে সুদ ও কর পূর্ব আয় যেটাকে বলা হয়, এটা থেকে ইন্টারেস্টটা মাইনাস করে। কারণ এই ইন্টারেস্ট মাইনাস করার পর যেটা থাকে সেটাকে বলে ইবিটি বা ট্যাক্সেবল ইনকাম। হ্যাঁ, এই ইন্টারেস্টটা মাইনাস করার পর যেটা থাকে ইবিটি। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, এটা থেকে ট্যাক্স দিতে হয় সরকারকে, একটা কর্পোরেট ট্যাক্স দিতে হয়, যেটা থাকে ইএটি থাকে। এটা থেকে পিডি, প্রিফারেন্স ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা, তাদের পিডি দিয়ে দিতে হয়, প্রিফারেন্স ডিভিডেন্ড দিয়ে দিতে হয়। তারপর যেটা থাকে এটাকে বলে ইট, মানে আর্নিং আফটার ট্যাক্স অ্যাভেলেবেল ফর কমন শেয়ার হোল্ডার্স, মানে কমন শেয়ার হোল্ডার্সের জন্য ইটটা থাকে। এই কমন শেয়ার হোল্ডার্সরা এটাকে আবার নাম্বার অফ শেয়ার হোল্ডার দ্বারা যদি মানে করা হয় তাহলে ইপিএস থাকে। তাহলে এই যে ইপিএস ডিপিএস এগুলোর উপর, প্রাইস আর্নিং রেশিও, এগুলোর উপরে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে শেয়ারের বাজার মূল্যটা ডিপেন্ড করে। অর্থাৎ প্রতি বছর যদি ইপিএস বৃদ্ধি পায় তাহলে শেয়ারের বাজার মূল্যটা বৃদ্ধি পায়, ডিপিএস যদি বৃদ্ধি পায় শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই লভ্যাংশ সিদ্ধান্তের ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপককে রিটেন আর্নিংসও রেখে দিতে হয়, আবার অন্যদিকে এটাকে কিছু ডিভিডেন্ড আকারেও দিয়ে দেয়, ডিভিডেন্ড। আর এই ডিভিডেন্ড আবার দুই ধরনের, একটা ক্যাশ ডিভিডেন্ড আর এটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। এখন দেখো লভ্যাংশ সিদ্ধান্তটা আবার দুই ধরনের, এটা হচ্ছে ডিভিডেন্ড আর্নিং। লভ্যাংশটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের একদম শেষে যে নিট মুনাফাটা থাকে, সেই নিট মুনাফার কিছু অংশ সে শেয়ার হোল্ডারদের ভিতরে বা মালিকদের ভিতরে বন্টন করে দেয়। যেটা বন্টন করে দেয় সেটা হচ্ছে কি ডিভিডেন্ড। আর রিটেন আর্নিংস হচ্ছে, এই রিটেন আর্নিংস হচ্ছে পুনরায় বিনিয়োগের জন্য, যা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো একটা সামনে প্রবলেম যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে এইখান থেকে টাকা নিয়ে সেটা সলভ করতে পারে, এই জন্য এই রিটেন আর্নিংসটা রাখা হয়। তো এই যে ডিভিডেন্ডটা হচ্ছে দুই ধরনের, একটা ক্যাশ ডিভিডেন্ড আর একটা স্টক ডিভিডেন্ড। ক্যাশ মানে টাকা দিয়ে দিলাম, ব্যবসা প্রতিষ্ঠানটাকে নগদ টাকা চলে গেল। এখন এখানেও আমি এটা মানে একজন আর্থিক ব্যবস্থাপক তার দক্ষতা দেখাতে পারেন যে না আমি ক্যাশ দিব না, এটাকে আমি তাদের মালিকানা বাড়িয়ে দিব, অর্থাৎ এই ক্যাশটাকে মানে স্টকে বা শেয়ারে রূপান্তর করে সে শেয়ার তাদেরকে বাড়িয়ে দিল, অর্থাৎ তার মালিকানা বাড়লো কিন্তু ক্যাশ তাকে মানে দিলাম না, এই ক্যাশটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকলো। এটা পরবর্তীতে আমি যে কোনো একটা চলতি সম্পত্তিতে অথবা দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বা অ্যানাদার কোনো একটা কাজে আমরা অন্য কোনো কোম্পানির শেয়ারে আমরা ইনভেস্ট করতে পারি। ওকে, এটা হচ্ছে এই ডিভিডেন্ড। আর আছে রিটেন্ড আর্নিংস হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটি সংরক্ষিত, হয়তো আমি বলছিলামই তোমাদেরকে। তো এইটা একজন আর্থিক ব্যবস্থাপককে সিদ্ধান্ত নিতে হয়। যদি ডিভিডেন্ড দেয়া না হয় তাহলে কি হবে, শেয়ার মালিকদের অসন্তুষ্টি বেড়ে যাবে, তাতে করে আবার এটা শেয়ারের যে তারা শেয়ার হস্তান্তর করতে যাবে, শেয়ার হস্তান্তর করতে গেলে দেখবে যে যারা ইনভেস্টর নতুন করে তারা চিন্তা করবে যে এখানে ইপিএস কত দিয়েছে, যদি দেখে ইপিএস এর পরিমাণ কম তাহলে শেয়ারের বাজার মূল্যটা কমে যাবে। আবার যদি তোমার ডিভিডেন্ডের পরিমাণ যদি বাড়িয়ে দেয় তাহলে শেয়ারের বাজার মূল্যটা বৃদ্ধি পাবে। এইগুলো সব কার্যক্রমটা মানে আসলে অর্থায়নের একটা কার্যক্রম হিসাবে পরিগণিত হয়, আর এই কাজগুলো সম্পাদন করে থাকেন একজন আর্থিক ব্যবস্থাপক। আশা করছি তোমরা সকলে এটা মনোযোগ সহকারে শুনেছো। এই শর্ট সময়ে মানে খুব শর্ট আমি একটা লেকচার দিয়েছি, আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই আমার সাথে নক করো, আমি আল গিভ ইউ রিপ্লাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, বাসায় থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ সকলকে।